জানেন আফামনি, আমি না ভবিষ্যৎ দেখতে পারি। চমকে উঠে তাকালাম ময়নার দিকে। হলুদ দাঁতগুলো বের করে খিক খিক করে হাসছে সে। আমি তাকালাম ভালো করে ময়নার দিকে। বয়স কত হবে? 10 কি 11। গায়ের রং শ্যামলা ঠিক না, কালোই বলা যায়। মাথা ভর্তি কোকড়া কিছু চুল কাঁধ পর্যন্ত নেমেছে। হাত পা অন্তত সরু, সেই তুলনায় পেটটা বড়। গোল গোল চোখ, বোচা নাক। চেহারায় আকর্ষণীয়তা কিছু কি আছে? তেমন না। তবে এমন কিছু আছে যা মুখের দিকে অনেকক্ষণ তাকায় থাকতে বাধ্য করে। সহসা দৃষ্টি ফিরিয়ে নেওয়া যায় না। শোনো ময়না, তোমার ফালতু কথা শোনার মতো সময় নেই আমার কাছে। খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করছি আমি এই মুহূর্তে। এক্ষুনি এই ঘর থেকে চলে যাও। আর হ্যাঁ, যাওয়ার আগে দরজাটা আটকে দিয়ে যাবে। আমার সত্যি এখন ময়নার আকাশকুসুম চিন্তাভাবনা শোনার সময় নেই। দুর্দান্ত একটা গল্প লিখতে বসেছি। ক্রিটিক্যাল মোমেন্ট চলছে গল্পে। উত্তেজনায় আমি নিজেই বারবার শিউরে উঠছি। কোনোভাবেই নিজের মনোযোগ অন্যদিকে সরানো যাবে না। আমি ভেবেছিলাম আমার ধমক খেয়ে মেয়েটা চলে যাবে। কিন্তু আমাকে চরম অবাক দিয়ে মেয়েটা মাটিতে ফ্রক পেতে আসন ঘেরে বসে রইল। রাগে আমার শরীর জ্বলে উঠল। কি এক আপদ এসে জুটল! ভোরবেলা ছোট মামা এসে এই মেয়েটাকে আমাদের বাসায় দিয়ে গেল। আম্মা তো কোনোভাবেই রাজি না। এই একরত্তি মেয়ে কী কাজ করবে ঘরের? তাছাড়া এমন কম বয়সী মেয়েদের আম্মা ঘরের কাজের জন্য রাখতে পছন্দ করে না। কারণটা অবশ্য ভাইয়া। ভাইয়ের চরিত্রে সামান্য দোষ আছে। দোষটা মোটেও সামান্য নয়। নিজের ভাই বলে সামান্য বললাম। আগের কাজের মেয়েটাকে ভাইয়া অসম্ভব রকমের উত্ত্যক্ত করা শুরু করেছিল। আম্মা ধরতে পেরে মেয়েটাকে আমার ছোট খালার বাসায় পাঠিয়ে দেন। আবার এই বয়সের একটা মেয়ে। আম্মা তো কোনোভাবেই রাজি নন ওকে রাখতে। ছোট মামার পিরামিডেতে রাখতে বাধ্য হতে হলো। আমার ছোট মামা আবার দয়ার সাগর। তার ভাষ্যমতে ময়নার বাবা এক প্রকার জোর করে মেয়েকে তার হাতে ধরিয়ে দিয়ে চলে গেছেন। অনেক ভাই বোনের মধ্যে তাদের খাওয়াটাই জুটছিল না ঠিকমতো। সব কিছু শুনে আম্মা আমতা আমতা করে বললেন, থাকুক তাহলে কিছুদিন। ভালো কোনো বাসা থেকে কোথাও না হয় পাঠিয়ে দেব। ছোট মামা ইষ্টচিত্তে বলে গেলেন আম্মার আকাশবাণী শুনে। আম্মা আমাকে ফিসফিস করে বললেন, একদম নজরে নজরে রাখবি মেয়েটাকে। কোনোভাবে যেন তোর ভাইয়ের কাছে না ঘেঁষে। যত বিপদ আমার ঘাতে এসে পড়ে। এসব ভাবতে ভাবতে রাগে গজগজ করে আম্মা চলে গেল। আমি পড়লাম আরেক ফাঁসাদে। পড়ালেখার পড়াশোনা লেখাপড়া পড়ে নিজেই সময় পাই না, আরেকজনকে নাকি নজরে নজরে রাখতে হবে। আমি ময়নাকে পাত্তা না দিয়ে নিজের লেখা চালিয়ে যেতে লাগলাম। আপামনি, কী লেখেন আপনি? ভয়ঙ্কর রাগ হচ্ছে আমার। লেখালেখির সময় বিন্দুমাত্র শব্দ সহ্য করতে পারি না আমি। চোখ লাল করে ময়নার দিকে তাকিয়ে বললাম, আর একটা কথাও তুমি বলবা না ময়না। একদম ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেব। মেয়েটি ভীত চোখে আমার দিকে তাকালো। একটু অনুশোচনা হলো আমার। কাজটা কি ঠিক করলাম? আজ প্রথম দিনে আমাদের বাড়ি এসে এভাবে ধমক খেলো। একবার ভাবলাম কাছে রেখে সরি বলবো। পরে ভাবলাম না, একটু ভালো কথা বললে মাথায় উঠে বসবে। তার চেয়ে একটু ভয় পাও আমাকে। পাক। বেশ কিছুক্ষণ ও চুপ করে বসে থাকলো। মনে মনে স্বস্তি পেলাম আমি। নিজের লেখার মধ্যে ডুবে গিয়েছিলাম প্রায়। হঠাৎ করে ময়না আস্তে আস্তে বলল, আপামনি, খালুজান মানে আপনার আব্বার একটা অ্যাক্সিডেন্ট হবে আজকে। অফিস থেকে বাড়ি ফেরার সময় রাস্তায়। আমার হাত থেকে কলম পড়ে গেল নিচে। ভয়াবহভাবে চমকে উঠলাম আমি। ও কি বলতে চাইলো বাবার অ্যাক্সিডেন্ট হবে? হয়তো ঠিক করে উচ্চারণ করতে পারে না, এই অ্যাস্কিডেন্ট বলল। কিন্তু কি অলক্ষণী কথা! সকালে খুব অল্প সময়ের জন্য বাবার সাথে ওর দেখা হয়েছিল। ও আসার কিছু সময় পরে বাবা অফিসে চলে যান। আমি চোখ লাল করে ময়নার দিকে তাকিয়ে বললাম, একটা থাপ্পড় খাবি বেয়াদব মেয়ে। যাও বলছি সামনে থেকে। বেশি চালাকি করার চেষ্টা করবে না একদম। যাও আম্মার কাছে, যে বসে থাকো। এই ঘরের দিকে পা বাড়ালে খবর আছে তোমার। রেগে ফোঁস করতে থাকলাম আমি। ময়না মুখ কালো করে উঠে চলে গেল। এরপর আমি অনেক চেষ্টা করে লেখালেখিতে মনোযোগ দিতে, কিন্তু একটা অদ্ভুত কারণে আর মন দিতে পারলাম না। একটু পরপর মনটা কেমন খুঁতখুঁত করে উঠছে। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি। বাবার এখনও বাড়ি ফেরেনি দুপুরে। বেশ কিছুক্ষণ পায়চারি করলাম ঘরের মধ্যে। আচ্ছা, আজ কি বাবা একটু বেশি দেরি করছে? যদি ময়নার কথা সত্যি হয়, ধুর কী সব ভাবছি আমি। নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলাম। ভবিষ্যতের বলা সম্ভব নাকি কখনো? তার উপর ময়নার মতো একটা ছোট্ট মেয়ে। এত কিছু ভেবে মনকে শান্ত করতে পারলাম না। হঠাৎ কলিং বেলের আওয়াজে জানে পানি এলো আমার। এক ছুটে দরজা খুলে দেখলাম
বাবা দাঁড়িয়েছে। বাবার চোখে মুখে ক্লান্তির ছাপ। তারপর আমাকে দেখে ছোট্ট করে হাসলেন। আমি তার পিছু পিছু হাঁটতে বললাম লাগলাম, কিরে মা, কিছু বলবি? পিছন পিছন আসছিস যে? আমি আমতা আমতা করে বললাম, না মানে বাবা, বলছিলাম তোমার শরীর ভালো আছে? কোনো ব্যথা ট্যাথা পাওনি তো? বাবা অবাক চোখে আমার দিকে তাকান। কিরে মা, কি হয়েছে তোর? ব্যথা পাবো কেন? আমি ঠিক আছি। স্বপ্ন টপ্ন দেখছিস নাকি কোনো? আমি স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। আমিও না, কি অদ্ভুত কাণ্ড করি। ময়নার মতো একটা মেয়ের কথা শুনে ভয়ে আত্মরা হয়ে গেছি। নিজের উপর রাগ হলো ভীষণ। হঠাৎ দেখি ময়না দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছে। দাঁত কিরমির করে ওর দিকে তাকালাম আমি। এই মুহূর্তে ভয়াবহ রাগ হচ্ছে আমার ওর উপর। এরপর আমি আমার ঘরে চলে গেলাম। বাবা ফ্রেশ হয়ে আসলে একসাথে খেতে বসবো আমরা। আমি, আম্মা আর আমার বাবা। ভাইয়া বাড়িতে নেই আজকে, বন্ধুদের সাথে পিকনিকে গেছে। আসতে রাত হবে। মিনিট পাঁচেকের মাথায় বাবার ওয়াশরুম থেকে গগনবিদারী চিৎকারে কলিজা কেঁপে উঠল আমার। এত বাবার চিৎকার! এক ছুটে দৌড়ে গেলাম সেখানে। আম্মাও ততক্ষণে উপস্থিত হয়েছে। বাবার ওয়াশরুমের দরজা আটকানো। আমি আর আম্মা বাইরে থেকে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলাম। আম্মা জোরে জোরে দৌড়া ইউনুস পড়তে লাগলো। আমার হাত পা জমে ঠান্ডা হয়ে গেছে। ভাইয়া এই মুহূর্তে বাসায় নেই। আমার অবস্থা তখন পাগলের মতো। কি করব মাথায় আসছে না কিছু। হঠাৎ মনে হলো দরজা ভাঙতে হবে। কিন্তু আমি একা কিভাবে এই দরজা ভাঙবো? আম্মা তো নিজেই ধরাশয়ী হয়ে পড়ে আছেন দুশ্চিন্তায়। ময়নার কথা আমার মাথাতেই নেই তখন। কবির চাচা? হ্যাঁ, ঠিক তো। কবির চাচাকে ডেকে আনতে হবে এক্ষুনি। উনি আমাদের বাড়ির দারোয়ান। আমি দৌড়ে গেলাম তার কাছে। কবির চাচা এসে কিভাবে দরজা ভাঙলেন সে তিনিই জানেন। বাবা উঠে দরজা খোলার মতো অবস্থায় ছিল না। প্রায় অজ্ঞান ছিল তখনই। কবির চাচা একটা সিএনজি ডেকে এলেন। আমি আর আম্মা বাবাকে নিয়ে স্থানীয় একটা নার্সিংহোমে চলে যাই। ভয়াবহ ফ্র্যাকচার হয়েছে বাবার। ২ দিন থেকে ৩ দিন হাসপাতালে থাকতে হবে। এরপর বাড়ি নিয়ে বেড রেস্ট। আমি ভাইয়াকে ফোন দেই। ভাইয়া ঘণ্টাখানেকের মধ্যে হাসপাতালে পৌঁছে দেয়। ঘটনার আকস্মিকতা হতভম্ব সে। ৩ দিন পালাক্রমে আম্মা আর আমি হাসপাতালে থাকলাম বাবার সাথে। ২ জনে একসাথে হাসপাতালে থাকা সম্ভব হয়নি। কারণ ভাইয়াকে বাসায় একা রাখা একদমই ঠিক হবে না। ময়না যেহেতু বাড়িতে, কিন্তু এই ২ দিন অর্থাৎ ময়নার বলা হচ্ছে সেই কথাটা আমাকে চরমভাবে ভাবাচ্ছে। ওর করা ভবিষ্যৎবাণী আর বাবার এক দুর্ঘটনা, এই দুটোর কি কোনো যোগসূত্র আছে নাকি নিছক কাকতালীয়? যদিও বলেছিল অফিস থেকে ফেরার সময় বাবার অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু হয়েছে বাবার অসময়ে। কিছু একটা ব্যাপার আছে এর মধ্যে। বারবার নিজের চিন্তাটা ঝেড়ে ফেলতে চাচ্ছি মাথা থেকে, কিন্তু আবারও ঘুরে ফিরে মাথায় পাক খাচ্ছে একই চিন্তা। এই ২ দিন আমি যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি, ময়নাকে দেখতাম একা একা বসে আছে চুপচাপ। আমাকে দেখলে ভয়ে অন্যদিকে ছুটে পালাতো। হয়তো সেদিনের ধমকটা ভুলতে পারিনি। আমি আর পাত্তা দেইনি। এমনিতেই ক্লান্ত থাকতাম বাড়ি ফিরে। এত কিছু ভাবার সময় নেই। ৩ দিনের মাথায় বাবাকে রিলিজ করা হলো। অফিস থেকে বেশ কিছুদিনের ছুটি নিতে হয়েছে তাকে। কারণ এখন ফুল বেড রেস্ট দরকার তাকে। বাবাকে এনে খাটে শুইয়ে দিয়ে আমি, ভাইয়া আর আম্মা তার পাশে বসেছিলাম। হঠাৎ দেখি ময়না দূরে দাঁড়িয়েছে, তার চোখে মুখে দুঃখের ছাপ। আম্মা হাতের ইশারায় তাকে কাছে রাখলেন। ভয়ে পা টিপে টিপে আম্মার কাছে এসে দাঁড়ালেন। ও, কিরে ময়না, দূরে দাঁড়িয়ে কি দেখছিস? ময়না একবার আমার দিকে তাকালো। আমি নির্লিপ্তভাবে তাকিয়েছি ওর দিকে। ওর বলা সেই কথা আমি কাউকে জানাইনি। শুধু শুধু দুশ্চিন্তা দেওয়ার কোনো মানে হয় না সবাইকে। আস্তে করে ময়না বলল, খালুজানের শরীর কেমন আছে এখন খালা আম্মা? আম্মা মুচকি এসে বলল, ভালো আছে তোমার খালুজান। আমি হঠাৎ ভাইয়ের দিকে তাকিয়ে দেখি সে এক দৃষ্টিতে ময়নার দিকে তাকিয়েছে। ভয়ঙ্কর রাগ হলো আমার। আমার নিজের মায়ের পেটে ভাই বলে ওকে অস্বীকার করতে মাঝে মাঝে রুচিতে বাধে। আমি কড়া গলায় ময়নাকে বললাম, ময়না যাও তো, তোমার সবার জন্য সর্বদা করে আনো। এক ছুটে ময়না ঘর ছেড়ে বেরিয়ে গেল। যদিও ময়নাকে উদ্দেশ্য করে বললাম, কিন্তু আমার দৃষ্টি ছিল ভাইয়ার দিকে। ভাইয়া আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। সে বুঝতে পারছে আমি কেন ময়নাকে শরবত বানাতে পাঠালাম। এই ঘটনার পর আমি ময়নাকে বেশ ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করি। কিছুদিন কি অস্বাভাবিক লাগে ওকে? না, এমন কিছু মনে হয় না আমার। আমি এরপর অনেকবার ভেবেছিলাম ওর বলা সেই কথা নিয়ে জিজ্ঞাসাবাদ করব ওকে। পরে ভাবলাম না থাক, ও যদি বুঝে ফেলে আমি এখনও ওর সেই কথা নিয়ে ভাবছি, নিজেকে অনেক বড় কিছু ভেবে ফেলবে। এটা নিছক একটা দুর্ঘটনা ছাড়া কিছুই নাই। এসব ভেবে মাথা থেকে ঝেড়ে ফেললাম সব।
বেশ কিছুদিন পর ময়না আর কোনো কথা উল্টোপাল্টা বলেনি। আমিও সবটা ভুলে যেতে শুরু করলাম। কিন্তু একদিন দুপুরে ঘটলো আর এক বিপত্তি। আমি সেদিন আমার ঘরে বসে বসে খাটের উপর গল্পের বই পড়ছিলাম। ময়না আমার পাশে একটা চেয়ারে বসে আপন মনে নিজের চুল নিয়ে খেলা করছিল। আম্মা ওকে দিয়ে তেমন কোনো কাজ করায় না। যদিও ও প্রায় এটা ওটা কাজ করতে চায়, কিন্তু আম্মা দেন না। এত ছোট মেয়ে কাজ করছে, এটা দৃশ্য নাকি তিনি দেখতে পারবে না। আমি গল্পের বইয়ের মধ্যে মগ্ন হয়ে গিয়েছিলাম প্রায়। হঠাৎ ময়না বলল, আপামনি, অনেক রক্ত। আমি বেশ চমকে গেলাম। চিৎকার করলাম, রক্ত? কোথায় রক্ত? তোমার কোথাও কেটে গেছে? বলো আমাকে। ময়না চোখ পিটপিট করে আমার দিকে তাকালো। আস্তে আস্তে বলল, না আপামনি, আমার না, কবির চাচার রক্ত। হাত ভর্তি রক্ত, মেঝেতে রক্ত। আমার বুক কেঁপে উঠল। কি বলে এই মেয়ে? আবার যেসব কথা বলছে, তবে কি দেখে এসেছে এমন কিছু? ওকে ওভাবে রেখে দৌড়ে গেলাম আমি আমাদের গেটের কাছে, যেখানে কবির চাচা পাহারা দেয়। দেখলাম কবির চাচা বসে পান খাচ্ছে। আমাকে দেখে পান খাওয়া লাল দাঁত বের করে বলল, কি গো আম্মা জান, কিছু কইবেন? আমি মিনমিনিয়ে বললাম, না গো চাচা, কিছু বলবো না, এমনিতে এসেছিলাম। আপনি সুস্থ আছেন তো? একগাল হেসে চাচা বললেন, হ্যাঁ আম্মা জান, একদম সুস্থ আল্লাহর দয়ায়। আমি জোর করে একটু হেসে উপরে চলে আসলাম। এখনো পুরোপুরি দুশ্চিন্তামুক্ত হয়নি। আগের দিন তো বাবার সাথে এমনটাই হয়েছিল। ময়নার কথা বিশ্বাস করাটা কি বোকামি হচ্ছে আমার? ঘরে ফিরে ময়নাকে কোথাও দেখলাম না। নিশ্চয় পালিয়েছে। ফাজিল মেয়ে তো। আমি নিজের বিছানায় যেয়ে বসলাম। একটু তন্দ্রার মতো আশায় ঘুমিয়ে গেলাম কিছুক্ষণ বাদে। হঠাৎ আম্মার চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে বসে বুক ধড়ফড় করতে থাকে। ঘড়িতে দেখলাম বিকাল ৫টা বাজে। প্রায় ২ ঘন্টার মতো ঘুমিয়েছি আমি। আম্মার কিছু হলো না তো? আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, নিচতলা থেকে চিৎকার শোনা যাচ্ছে আম্মার। নিচে যেয়ে দেখি কবির চাচার ঘরের সামনে ছোটখাটো একটা জটলা। সেখানে আম্মা, ভাইয়া, ৩ তলার কিছু ভাড়াটিয়া সবাই দাঁড়িয়েছে। সবার চোখে মুখে আতঙ্ক। আমি ভিড় ঠেলে চাচার ঘরে যেতে চাইলাম, কিন্তু দরজার সামনে আসতে আমার পা দুটো অনড় হয়ে গেল। চাচা তার বিছানায় শুয়ে আছে। হাত দুটো ঝুলে আছে, সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে মেঝেতে। আমি একটা চিৎকার দিয়ে উঠলাম। ভাইয়া আমাকে পেছনে টেনে এনে তার বুকে চেপে ধরল। আমি ভাইয়ের বুকের উপর মাথা রেখে ফোঁপাতে লাগলাম। বাবা সহ কয়েকজন ভাড়াটিয়া আঙ্কেল গেছেন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে। যত তাড়াতাড়ি সম্ভব কবির চাচাকে হাসপাতালে ভর্তি করাতে হবে। আমি এক দৌড়ে দোতলায় উঠে আসলাম। সারা ঘরময় তন্ন তন্ন করে ময়নাকে খুঁজতে লাগলাম। কোথাও পাচ্ছি না ওকে। হঠাৎ চাপা কান্নার আওয়াজ শুনতে পাই আমি। কান্নাটা আসছে ভেতরের ব্যালকনি থেকে। ওখানে যেয়ে দেখি ময়না এক করে বসে কাঁদছে। আমাকে দেখে চমকে উঠে আমার দিকে তাকালো সে। আমি ওর পাশে যেয়ে বসলাম। বেশ ভয় পাচ্ছে ও আমার দিকে তাকাতে। আমি ওর হাতটা ধরলাম। ও কেঁপে উঠল। আমি আস্তে করে বললাম, তুমি কি করে জানো ময়না কবির চাচার কি হয়েছিল? ও হতবিম্বল চোখে আমার দিকে তাকালো। আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছি। ও ভয়ে কাঁপছে। কোনো প্রশ্নের জবাব পেলাম না আমি। সেদিনের মতো করে ওকে ছেড়ে দিলাম আমি। প্রায় ১০ দিনের মাথায় কবির চাচা সুস্থ হয়ে উঠলেন। যদিও ওনার শরীর বেশ দুর্বল। আমি হাসপাতালে এসেছি ওনার সাথে কথা বলার জন্য। কবির চাচা, এখন কেমন আছেন আপনার শরীর? আমাকে দেখে বাচ্চাদের মতো ঝরঝর করে কেঁদে উঠলেন তিনি। আমার খুব কষ্ট হলো ওনার কান্না দেখে। উনি অনেক দিন যাবৎ আমাদের বাড়িতে দারোয়ান হিসেবে কাজ করছেন। আমাদের নিজের ছেলেমেয়েদের মতো ভালোবাসেন। আমাজন বিশ্বাস করেন আমি কিছু জানি না। সেদিনের দুপুরবেলা চোখ দুটো হঠাৎ লাগিয়ে আসে আমার। আমি আমার ঘরে যাই ঘণ্টাখানেক বিশ্রাম নিতে। হঠাৎ মনে হলো আমার শরীরে এক পাশ অবশ হয়ে আসতেছে। তাকায় দেখে হাত বেয়ে রক্ত পড়তেছে। আমি চিৎকার করে সবাইকে ডাকতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে। কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলেন কবির চাচা, আমার মাথা কাজ করছে না কোনোভাবে। বারবার কি হচ্ছে তাহলে? কাকতালীয় ঘটছে নাকি সত্যি কোনো ব্যাপার আছে? অতি প্রকৃত জিনিসের কোনোদিন আমার বিশ্বাস নেই, কিন্তু চোখের সামনে যা ঘটেছে অবিশ্বাস করব কীভাবে? সেদিনের মতো বাড়িতে চলে আসি আমি। কোনোভাবেই মন শান্ত হচ্ছে না। পরপর দুটো ঘটনা। দুটোই কি কাকতালীয় হতে পারে? কিন্তু এই যুগে এসে এসব ভ্রান্ত বিষয়ে বিশ্বাস না রাখবো কীভাবে? ময়নাকে কিছু জিজ্ঞাসা করলে কোনো উত্তর পাওয়া যায় না। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। হঠাৎ একদিন মাথায় আসলো ছোটো মামার সাথে একটু কথা বলা দরকার আমার। মামাকে একদিন ডাকলাম আমাদের বাড়িতে। তাকে বললাম অনেক গুরুত্বপূর্ণ কথা আছে তার সাথে আমার। আমার জরুরি তলব পেয়ে পরদিন সকালে সে হাজির হলো আমাদের বাড়িতে। মামাকে সোজা আমার ঘরে এনে দরজা আটকে দিলাম। মামা তো অবাক। কিরে মিথি, কি এমন কথা বলবি তো? প্রেমে পড়লি নাকি?
মামা, সবসময় মজা করবে না তো। এখন আমি যাব জিজ্ঞেস করছি, ঠিক মতো উত্তর দেবে। যা বাবা, পুলিশের চাকরিতে জয়েন দিবি নাকি? এত জেরা করছিস যে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, মামা। মামা হেসে দিলেন। আচ্ছা আচ্ছা, বল কি বলবি? ময়না কে মামা? ওর আসল বাড়ি কোথায়? ওর বাড়িতে কে কে আছে? কোথায় পেলে ওকে? ওর জীবন বৃত্তান্ত সব বলো আমাকে। 1 মিনিট 1 মিনিট। তুই হঠাৎ ময়নাকে নিয়ে পড়লি কেন? ঝেড়ে কাস তো। ওকে নিয়ে কি সমস্যা হয়েছে? ও কি তোদের সাথে বেয়াদবি করছে বা চুরি করছে কিছু? মামা, বেশি বুঝো তুমি। আগে যা বলছি তার উত্তর দাও, পরে সব খুলে বলবো তোমাকে। এরপর মামা আমাকে জানায়, মামারা গ্রামেই ওরা থাকতো। ময়নারা 8 ভাই বোন। ওর বাবা একজন দিনমজুর। এতগুলো ছেলেমেয়ের ভরণ পোষণ ওর দ্বারা সম্ভব হচ্ছিল না। তাই একে একে অনেকগুলো ছেলেমেয়েকে সে কাজে ঢুকিয়ে দিয়েছে। ময়নাকে একইভাবে কাজে দিতে চেয়েছিল। আমার কাছে এনে দিল। ভাবলাম তোদের বাসায় হয়তো ভালো থাকবে, তাই এখানে এনে দিলাম। হতাশ হলাম মামার কথা শুনে। এমন কোনো তথ্য পেলাম না। তবে আগের 2টি ঘটনা চেপে গেলাম আমি মামার কাছে। অনেক জোরাজুরি করছিল মামা, কিন্তু আবোল তাবোল বুঝিয়ে দিলাম তাকে। বেশ কিছুদিন এভাবে চলছিল। এরপর আমাদের বাড়িতে ঘটে গেল একটা ভয়ঙ্কর ঘটনা। বৃষ্টির দিন ছিল সেদিন। বৃষ্টি দেখে সবার মধ্যে একটা আলস্য ভাব। ছুটির দিন তাই। বাবা বাসায় ছিলেন। বাবা আর আম্মা তাদের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। ভাইয়া ভাইয়ার ঘরে, আমি আমার ঘরে একটা ভাত ঘুম দেওয়ার পরিকল্পনা করলাম। ময়না আমার সাথে ঘুমায়। ও মেঝেতে ঘুমায়, বিছানা করে ঘুমায়। কিন্তু আমি ওকে জোর করে আমার পাশে ঘুমাতে বলি। ঝুমঝুম বৃষ্টি, অলস দুপুর। গল্পের বই পড়তে পড়তে চোখটা লেগে আসে প্রায়। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। আবার সেই চিৎকার। চিৎকারে ঘুম ভেঙে যায় আমার। কে চিৎকার করলো? ঘুমের মধ্যে বুঝতে পারিনি। ময়না শুনেছে কি না। শুনতে পাশে তাকাতে আমার চক্ষু চড়ক গাছ। ময়না পাশে নেই। কোথায় গেল? বাথরুমে যায়নি। ঘরের দরজাও খোলা। এক লাফে বাইরে বেরিয়ে এসি। আমি ঘর ছেড়ে দেখলাম ভাইয়ার ঘরের সামনে বাবা আর আম্মা দাঁড়ানো। তাদের মাঝে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে ময়না। ভাইয়া মাথা নিচু করে দরজার সামনে দাঁড়ানো। আমি যে আম্মার পাশে দাঁড়াই। জিজ্ঞাসা চোখে আম্মার দিকে তাকাই। বাবা নিচু গলায় চাপা রোষের সাথে বললেন, কি করছিলে আকাশ তুমি? বিশ্বাস করো বাবা, আমি কিছু করিনি। আমি আমার ঘরে শুয়েছিলাম। এই মেয়ে হঠাৎ করে এসে আমার হাতে কামড় বসিয়ে দেয়। তারপর নিজেকে বাঁচাতে ওকে সামান্য ধাক্কা দেই আমি। এতেই এভাবে চিৎকার করেছে। এই দেখো, এখনো আমার হাতে ওর দাঁতের দাগ। ভাই হাত এগিয়ে দিল। ময়না হতবিম্বল চোখে তাকিয়েছে ভাইয়ের দিকে। আমি ওর মাথায় হাত রাখলাম। ওকে অভয় দিয়ে বললাম, কি হয়েছে ময়না? আমাকে বলো, ভয় নেই। ময়না একবার আমার দিকে তাকালো, এরপর ভাইয়ের দিকে তাকিয়ে চুপ করে গেল। আমি বললাম, ভয় পেও না ময়না, বলো কি হয়েছে। আমি পানি খাইতে উঠছিলাম। হঠাৎ উনি আমারে ডাক দিয়ে কইলেন উনিও পানি খাবেন। পানি দিতে বলল ওনারে। আমি ওনার ঘরে পানি নিয়ে যাইতে আমারে চাইপা ধরেন উনি। শরীরে হাত দেয় জামার নিচ দিয়া। ভীষণ ব্যথা করতেছিল আমার, তাই ওনার হাতে কামড় বসাই। এই বলে ফুপিয়ে কেঁদে দেয় ময়না। আমি ওকে জড়িয়ে ধরি। একরাশ ঘৃণা নিয়ে তাকাই আমার ভাইয়ের দিকে। লজ্জা করছে আমার নিজেকে ওর বোন বলে পরিচয় দিতে। আম্মা, বাবা, বিশ্বাস করো, ও মিথ্যে বলছে। অসভ্য মেয়ে। এই জন্য ছোটো লোক মেয়েদের আমি পছন্দ করি না। আরে আরে, কি কি বলতে গেল ও? হঠাৎ বাবা এগিয়ে যেয়ে ভাইয়াকে ঠাস করে 2 গালে 2টো চড় বসলেন। ঘটনার আকস্মিকতায় সবাই হতভম্ব আমরা। তোমাকে নিজের ছেলে বলে পরিচয় দিতে আমার ঘেন্না হচ্ছে আকাশ। ইচ্ছে করছে এক্ষুনি পুলিশে ডেকে তোমাকে ধরিয়ে দেব। আম্মা যে বাবার হাত ধরলেন। বাবা আমার দিকে তাকিয়ে বলেন, ওকে ঘরে নিয়ে যাও। আর যত তাড়াতাড়ি সম্ভব ওকে ওর গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। আমি, দরকার নেই এই বাড়িতে কোনো কাজের লোকের। এই বলে হনন করে বাবা ঘরে চলে গেলেন। আম্মা গেলেন পিছু পিছু। আমি শুধু বললাম, ছি ভাইয়া ছি। তুই যে আমার ভাই এটা ভাবতেও ঘৃণা করছে আমার। এই বলে ময়নাকে নিয়ে আমার ঘরে চলে আসলাম। ও এখনও ফুপাচ্ছে। বড্ড মায়া লাগছে ওর জন্য। ওকে জড়িয়ে ধরলাম। হঠাৎ করে ও বলল, বিপদ। ভাইজানে অনেক বড় বিপদ। অনেক বড় বিপদ? আমার বুক কেঁপে উঠল। ভাইয়াকে ও ভাইজান বলে ডাকে? ভাইয়ের বিপদ? ও বিপদ? সেদিন আর শান্ত হতে পারলাম না আমি। সারাটা রাত জেগে কাটালাম আমি। বাড়িটা থমথমে হয়েছে ঘটনাটার পরে। ভাইয়াও সাহস পায় না আমাদের সাথে কথা বলবে। পরের দিন সকালে নাস্তা করে আমি আমার ঘরে গেলাম ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হতে। বাবা অফিসের জন্য বেরিয়ে গেছে। আম্মা রান্না করে। হঠাৎ ভাইয়ের চিৎকারে আমাদের পুরো বিল্ডিং কেঁপে উঠল। আম্মা আর আমি দৌড়ে গেলাম সিঁড়ির কাছে। ওখান থেকে শব্দটা আছে। যে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমরা। আমাদের দোতলা সিঁড়ি থেকে পড়ে যেয়ে মারাত্মকভাবে জখম হয়েছে ভাইয়া। আম্মা তো প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। পরপর কী বিপদ হচ্ছে এ বাড়িতে। কবির চাচা সহ
ফ্ল্যাটের অন্য বাকিদের সহায়তায় ভাইয়াকে হাসপাতালে ভর্তি করানো হলো তাড়াতাড়ি। এত সব ঘটনার ময়নার কথা ভুলেই গেছিলাম আমি। ভাইকে আইসিইউতে ভর্তি করানোর পর আমি আর আম্মা বাবা দাঁড়িয়েছিলাম হাসপাতালের করিডোরে। আম্মা চিৎকার করছেন, বাবা তাকে সান্ত্বনা দিচ্ছে। হঠাৎ করে ময়নার কথা আমার মনে পড়ে। ও গতদিন বলেছিল ভাইয়ের বিপদ হবে। হ্যাঁ তাই তো। হৃৎপিণ্ডটা যেন গলার কাছে এসে ধক ধক করতে লাগলো আমার। না, এটা কোনো কাকতালীয় হতে পারে না। কিছু তো যোগসূত্র আছে, আমি নিশ্চিত। ভাইয়া কিছুটা সুস্থ হলে বাড়িতে নিয়ে আসি তাকে। এই কয়দিন আমি ময়নার সাথে কোনো কথা বলিনি। আমি জানি ওকে বলে কোনো উত্তর পাওয়া যাবে না। বাবা ময়নাকে গ্রামে পাঠানোর ব্যাপারে আর কিছু বলার সুযোগ পাইনি এত সব ঘটনায়। সেদিন রাতে আমি ইন্টারনেটে বেশ কিছু আর্টিকেল পড়া শুরু করলাম। এমন কিছু কি আছে পৃথিবীতে? অনেক তথ্য পেলাম, কিন্তু কোনোটা পছন্দসই হলো না। বন্ধ করে রেখে দিলাম। আচমকা এমন কিছু আমার চোখে পড়লো যা আমার সমস্ত সত্তাকে এক মুহূর্তে নাড়িয়ে দিল। তবে কি বাস্তবে এটাই ঘটেছে? পরের দিন আমি ময়নাকে নিয়ে বাইরে বের হলাম। আম্মাকে বললাম, কয়টা দিন পর চলে যাব শহরটা, একটু ঘুরে দেখাই ওকে। অনেক ঘুরলাম, আমরা একসাথে খাওয়া দাওয়া কেনাকাটা করলাম। বেশ খুশি মনে হচ্ছে ময়নাকে। হাঁটতে হাঁটতে একটা পার্কের কাছে এলাম আমরা। দুপুরের সময় পার্কটা ফাঁকা একদম, লোকজন নেই বললে চলে। ওকে একটা বেঞ্চে বসিয়ে আমি, ময়না তুমি কি খুশি হয়েছে আজকে? আপামনি, জীবনে এর চেয়ে বেশি খুশি কোনোদিন হইনি আমি। খাইতে পারতাম না ঠিক করে, এত সব কেনাকাটা তো দূরের থাক। ময়না একটু বিশ্বাসের সাথে হাসলো। বড্ড কষ্ট হলো আমার। আমি ওর মাথায় হাত রেখে বললাম, তুমি যেদিন আমাদের বাড়ি এলে বাবার বাথরুমে গিয়েছিলে, তুমি বাবা আসার আগে? অদ্ভুতভাবে চমকে গেল ময়না, দূরে ছিটকে গেল আমার থেকে। আমি বললাম, আমাকে বলো ময়না, আমি কথা দিচ্ছি কাউকে বলবো না আমি। আমাকে বিশ্বাস করতে পারো? হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাচ্ছে ময়না। আমি ওর কাছে এসে ওর হাতটা ধরি। ও শব্দ করে কেঁদে দেয়। আমি ওর কান্না থামানোর জন্য অপেক্ষা করি। আপামনি, আমার ভুল হয়ে গেছে। আমি ইচ্ছে করে এমনটা করি না আপামনি। খালিজান বাথরুমে সাবান পানি ফেলার বুদ্ধিটা আমাকে আর কেউ দিছে। বিশ্বাস করেন আমারে? কে দিয়েছে? এটা আমি বলতে পারবো না আপামনি। তাই আমি ছাড়া কেউ তারে দেখতে পায় না। আমার মতো দেখতে পায়, দেখতে সে। সেদিন অফিসে যাওয়ার আগে কি আমার বাবা তোমাকে কোনো খারাপ কথা বলেছিল? মাথা নিচু করে বসে থাকে ময়না। হ্যাঁ আপামনি, কইছিল আমি নাকি ছোট লোকের বাচ্চা, চোরের বাচ্চা। আমাদের মতো মেয়েদের ঘরে ঠাঁই দিয়ে খালা আম্মা ভুল করছেন। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। কবির চাচাকে কীভাবে রক্তাক্ত করলে তুমি? সেদিন কবির চাচা আমারে কইছিল রাইতে ওনার লগে দেখা করতে, আমারে নাকি মিষ্টি খাইতে দিবে। এই বলে উনি আমারে ওনার ঘরে ডেকে নিয়ে ব্যথা দিয়েছিলে। তাই উনি যখন দুপুরে ঘুমাতে যান, তখন আমার মতো দেখতে সে আসে। আইসা আমারে কয় কবিরের চাচার হাতের কাইটে দিতে। আমি অবাক হয়ে তাকাই। কবির চাচা এত জঘন্য? এই কারণে বুঝি আমার ভাইয়াকে তুমি সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে? ময়না এবার ভয়ে ভয়ে আমার দিকে তাকায়, কেঁদে দেয় আবারও। বিশ্বাস করেন আপামনি, আমি এগুলো করতে চাই না আমি। ও আমারে জোর করে, জোরে কয় আমারে দিয়া করায় এসব। ময়না কাঁদে। আমি ওর হাত ধরে বসে থাকি। ফ্রোগলি ডেলিউশন খুব বিরল একটা মানসিক রোগ। এই রোগে আক্রান্তকারী মনে করেন তার সাথে তার মতো দেখতে কেউ একজন থাকে। কেউ যদি তার সাথে খারাপ আচরণ করে, সে মনে করে তার সাথে থাকা সেই ব্যক্তি তাকে দিয়ে সেই লোকের ক্ষতি করে। কিন্তু ঘটনা হয় অন্যরকম। সে নিজের অজান্তে অপমানী ও অনিষ্টকারীর ক্ষতি করে বসে, অথচ নিজেই জানতে পারে না। সে মনে করে তার সাথে থাকা মানুষটি সব করছে। যেদিন ইন্টারনেট থেকে সব জেনে কিছুটা নিশ্চিত হয় আমি, বাকিটা একজন মনোবিজ্ঞানীর সাথে কথা বলে সব পরিষ্কার হয়ে যায় আমার কাছে। মাসখানেক পরের ঘটনা। আজ ময়নাকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করানো হবে। সেখানে তার চিকিৎসা চলবে। এই ধরনের রোগ বিরল হওয়ার কারণে রোগীর সংখ্যা খুব কম। ডাক্তার বলেছে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবেন। আপামনি, আমি সুস্থ হয়ে গেলে কি আমার মতো দেখতে ওই মানুষটা আর আসবে না? তুমি সুস্থ আছো ময়না? আর হ্যাঁ, সে আর আসবে না। তুমি কি চাও সে আসুক? মাথা নিচু করে ময়না না সূচক মাথা নাড়ে। আমি ওকে হাসপাতালে পৌঁছে দিয়ে এসেছি। আম্মাও এসেছেন আমার সাথে। ভাইয়া তার কাজের জন্য লজ্জিত। ময়নার কাছে অনেকবার ক্ষমা চেয়েছে বাবা ওদের। আপা, আপনারা কি এখন চলে যাবেন? আমি আবারও আসবো ময়না তোমাকে দেখতে। আর ডাক্তার তোমাকে ছেড়ে দিলে আমি আবার তোমাকে নিয়ে যাব আমাদের বাড়ি। কিছুক্ষণ চুপ করে থাকলো ময়না। এরপর ফিসফিস করে কথা বলল, একটা কথা কইবে আপনি? রাগ করবেন না তো?
না, হব না। বলো কি? কাইলো কল্লোল ভাইজান মানুষটা ভালো না, আপনারে ঠকাই দিছে। রাজীব ভাইজানেরে ফেলাটে তারে পাবে এখন এক মাইয়ের লগে। আমার মনে হলো আমি অন্য দুনিয়ায় চলে গেছি। ময়নার মতো কোনো মতেই কল্লোলকে চেনার কথা নয়। কল্লোলের সাথে আমার 4 বছর সম্পর্ক। রাজীব কল্লোলের বন্ধু। কিন্তু এসব ময়না কিভাবে জানলো? আমি ওকে কিছু জিজ্ঞাসা করা যে ডাক্তার এসে ওকে নিয়ে গেল চেক আপের জন্য। আমি ব্যাকুল হয়ে ওর হাত টেনে ধরলাম। ও একটা মুচকি হাসি দিয়ে আমার হাত ছেড়ে ধরল। আম্মা একাই বাসায় যেতে বলে রাজীবের ফ্ল্যাটের দিকে গেলাম আমি। আমি জানি না সেখানে যেয়ে কী দেখব আমি। কল্লোলকে আমাকে বলেছে সেই গ্রামের বাড়িতে গেছে গতদিন। পুরো রাস্তা আমি ছটফট করতে করতে গেলাম। কলিং বেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। দরজা খুলে রাজীব নিজেই। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল রাজীব। তোতলাতে তোতলাতে বলল, মিথি, তুমি এখানে? কল্লোলা সেখানে রাজীব? হতভম্ব হয়ে রাজীব দাঁড়িয়েছে। কিছু বলবে সে সাহস পাচ্ছে না। আমি ওকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে দিলাম। দেখলাম কল্লোল একটা মেয়ের সাথে অন্তরঙ্গভাবে সোফায় বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়ালো কল্লোল। আমাকে কিছু বলতে যাবে, তার আগে আমি ছুটে যেয়ে ওর গালে চড় বসিয়ে দিই। ওর ভাবতেই পারিনি আমি যে ওখানে উপস্থিত হব। কাঁদতে কাঁদতে রাজীবের ফ্ল্যাট থেকে বেরিয়ে যাই আমি। অসম্ভব কষ্ট হচ্ছে আমার, কিন্তু তার চেয়ে বেশি শান্তি হচ্ছে একটা প্রতারকের আসল চেহারা দেখতে পেলাম আমি। টলতে টলতে হাঁটতে থেকে আমি ফুটপাথ থেকে। ময়নার মুখটা বড্ড মনে পড়ছে আমার। পৃথিবীতে কি অদ্ভুত, তাই না? আমার সবটা যুক্তি দিয়ে বিশ্লেষণ করে ফেলতে চাই। অতি প্রকৃতি কি একেবারেই কিছু ঘটে না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে? সে যে ময়না। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।